নমস্কার, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। গালিলিও প্রবন্ধের চতুর্থ পর্ব নিয়ে আমি আলোচনা করব। সেখানে আমরা গ্যালিলিওর কর্মজীবনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা দেখতে পেলাম যে দূরবীন আবিষ্কারের পর তার কর্মজীবনের একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটে। তিনি দেশে দেশে অভিনন্দিত হতে থাকেন, তার নাম খ্যাতি ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। কিন্তু তিনি এতটাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় কাজে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তিনি নানান রকম কিছু নিয়ে অনুসন্ধান, চর্চা, গবেষণা করতে চান, কিন্তু তিনি পারেন না। অথচ যেহেতু পরিবারের দায়িত্ব তার উপর ছিল, সেই জন্য তার অর্থেরও প্রচুর প্রয়োজন ছিল। এরপর তার প্রিয় ছাত্র কসমো যখন ডিউক পদে অধিষ্ঠিত হন, তখন তিনি ভাবেন যে তার কাছে গেলে হয়তো তার অর্থের অভাবও মিটে যাবে এবং বহু আকাঙ্ক্ষিত অবসরও হয়তো তিনি পাবেন। এবং তখনই তিনি এই সময় তিনি ফ্লোরেন্সের তার এক বন্ধুকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি বলছেন, দেখো, এখান থেকে অন্য কোথাও গেলে যে বেশি অবসর পাবো নিজের কাজ করতে, তা মনে হয় না। কারণ বক্তৃতা দিয়েই পয়সা রোজগার করতে হবে সংসার চালাতে। পাড়ুয়া ছাড়া অন্য কোনো শহরে গিয়ে অধ্যাপনা করতে ইচ্ছেও হয় না নানা কারণে। অথচ অবসর না পেলে কাজও এগোবে না। তাহলে দেখো, তিনি চিঠিতে স্পষ্টই বলছেন যে তিনি অবসর না হলে কাজও এগোবে না এবং তিনি অন্য কোথাও গিয়ে অধ্যাপনাও করতে চান না। ভেনিসে গণতন্ত্র, যতই এরা উদার বা মহানুভব হোক, বাধা কর্তব্য করা ছাড়া এদের কাছে বৃত্তি আশা করা বৃথা। যতদিন পারি এই গণতন্ত্রে বক্তৃতা ও লেখাপড়া চালাতে হবে, যা এখানকার লোকেরা চায়। তাহলে দেখো, ভেনিসে যতই গণতন্ত্র চলুক না কেন, তিনি বলছেন যে এখানকার লোকেরা যতই উদার বা মহানুভবতা দেখাক না কেন, মানে বাধা কিছু কর্তব্য করা ছাড়া এদের কাছে আর কোনো বৃত্তি আশা করা বৃথা। তাই এই গণতন্ত্রের বক্তৃতা, লেখাপড়া চালাতে হবে তাকে, কারণ তার পরিবারের দায়িত্ব তার রয়েছে এবং এখানকার লোকেরা সেটাই চায় এবং তাকে সেটাই করতে হবে। মাইনে পেলে আর অবসর মিলবে না, অর্থাৎ যে অবসর বা অর্থানুকূল্য আমি চাইছি, সে কোনো এক দেশের স্বতন্ত্র রাজার কাছ থেকেই পাওয়া সম্ভব। তাহলে বলছে যে অবসর বা মানে অর্থানুকূল্য তিনি চাইছেন, অবসরও চাইছেন, আবার অর্থের আনুকূল্যও সেখানে থাকবে, সেটা তিনি এই ভেনিসে থেকে কখনোই পাবেন না। সে কোনো এক দেশের স্বতন্ত্র রাজার, মানে রাজা যেখানে শাসন করছে, তার থেকেই একমাত্র এই ধরনের সুবিধা পাওয়া সম্ভব। এরপর আমরা নেক্সট পেজে যাব, পেজ নাম্বার 32। আবার অন্যত্র লিখেছেন, মানে অন্য আরেকটি জায়গায় তিনি লিখেছেন, দেখো কি লিখেছেন, রোজ রোজ নানা উদ্ভাবন করা যাচ্ছে, অবসর ও সাহায্য পেলে অনেক বেশি পরীক্ষা ও আবিষ্কার করতে পারবো। তাহলে কি বলছে যে রোজ রোজ তিনি অনেক কিছু উদ্ভাবন করতে পারছেন, কিন্তু অবসর আর সাহায্য না পেলে তিনি সেগুলোকে প্রয়োগ করতে পারছেন না, পরীক্ষাও করতে পারছেন না, আবিষ্কারও করতে পারছেন না। 1 বৎসর ধরে এই ধরনের কথাবার্তা চালালেন রাজার বিশ্বস্ত মন্ত্রী ও কর্মচারীদের সঙ্গে। শেষে 1610 সালে শরৎকালে তাস্কানির নতুন গ্র্যান্ড ডিউক নিজের পুরনো গুরুকে আশ্রয় দিলেন 1000 স্কুডি মাইনে প্রতি বৎসর। এছাড়া রাজ পণ্ডিত ও দার্শনিক হিসেবে স্বর্ণ পদকে বিভূষিত হলেন তিনি। পাড়ুয়া ছেড়ে ফ্লোরেন্সে গেলেন গ্যালিলিও। তাহলে দেখো, অবশেষে অনেক প্রচেষ্টার পর 1610 সালে শরৎকালে তাস্কানির নতুন গ্র্যান্ড ডিউক, অর্থাৎ তার যে প্রিয় ছাত্র কসমো, তিনি গ্র্যান্ড ডিউক পদে অধিষ্ঠিত এবং তার নিজের পুরনো গুরুকে তিনি আশ্রয় দিলেন 1000 স্কুডি মাইনে প্রতি বছর। তাছাড়া রাজপণ্ডিত ও দার্শনিক হিসেবে তিনি স্বর্ণ পদকে বিভূষিত করলেন হচ্ছেন গালিলিওকে। এরপর তিনি পাড়ুয়া ছেড়ে চলে এলেন ফ্লোরেন্স শহরে। এবার বিজ্ঞান সেবার প্রচুর অবসর মিলল। তবে যেসব নতুন কথা বললেন, বিশেষ করে জ্যোতিষের বিষয়, তাতে ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে গেল। দাগ দাও লাইনটা। অনেকে তার বিরোধিতা করতে লাগলেন।
তাছাড়া আরেক কারণে তার সব আবিষ্কার ও মতামত শুধু পণ্ডিত মহলে আবদ্ধ রইল না, শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও ধরলেন এক নতুন পন্থা। পণ্ডিত মহলে, এই লাইনটাও দাগ দাও, শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও ধরলেন এক নতুন পন্থা। পণ্ডিত মহলে চালু ল্যাটিন ছেড়ে তিনি আরম্ভ করলেন নিজের আবিষ্কার ও মতবাদ ইতালিয়ান ভাষায়। ইতালির মধ্যে যাদের অক্ষর পরিচয় রয়েছে এমন সব লোকই যাতে পড়তে পারে। 1612 সালের মে মাসে তিনি চিঠিতে লিখলেন। তাহলে দেখো তিনি কি করলেন, তার মানে এবার বিজ্ঞান সেবার প্রচুর সময় পেলেন তিনি, যেহেতু তিনি ফ্লোরেন্সে চলে আসেন, অর্থাভাবও তার মিটে যায়। বিশেষ করে জ্যোতিষ বিদ্যা সম্পর্কে তিনি যা কিছু বললেন তাতে ইউরোপের পণ্ডিত মহলে হইচই বেঁধে গিয়েছিল এবং অনেকে তার বিরুদ্ধতা করতে শুরু করেছিলেন যারা সংরক্ষণশীল। তাছাড়া আরেক কারণে তার সব আবিষ্কার ও মতামত শুধু পণ্ডিত মহলে আবদ্ধ রইল না। সেটা কি কারণ, যে তিনি শিক্ষিত জনসাধারণের কাছে তার মতবাদ, তার তাত্ত্বিক ধারণা পৌঁছে দেওয়ার জন্য তিনি কি করলেন, তিনি ল্যাটিন ছেড়ে তিনি ইতালিয়ান ভাষায় লেখা শুরু করলেন, যাতে সমস্ত যারা শিক্ষিত পড়াশোনা জানে সবাই যাতে পড়তে পারে তার মতবাদগুলি। ঠিক আছে, সেটাই তিনি মানে ইতালিয়ান ভাষার যাদের অক্ষর পরিচয় রয়েছে তারা সবই পড়তে পারবে, এইভাবে তিনি কিন্তু শুরু করলেন মানে তার মতবাদগুলি ইতালিয়ান ভাষায় রচনা করা। এরপরে তিনি 1612 সালের মে মাসে একটি চিঠিতে লিখেছিলেন, দেখো, আমি দেখি যুবকেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, হচ্ছে ডাক্তার, দার্শনিক বা অন্য কিছু, যাই হোক একটা উপাধি হলেই হলো, তারপর এমন কাজে তারা নামে যার জন্য তারা একেবারেই অপটু। এদিকে যারা সত্যি উপযুক্ত লোক তারা কাজের মধ্যে থেকে কিংবা দৈনিক দুশ্চিন্তার মধ্যে আর জ্ঞানের চর্চা করতে পারে না। এরা মেধাবী কিন্তু তারা সাধু ভাষা ইত্যাদি বোঝে না, তাই সারা জীবন তাদের মনে এই ধারণা বদ্ধমূল থেকে যায় যে প্রকাণ্ড বই এমন সব মহামূল্য জ্ঞানের ভাণ্ডার যা তাদের কাছে একেবারে অবরুদ্ধ হয়ে থাকবে। কিন্তু আমি চাই তাদের মধ্যে এই সত্য জ্ঞানের উদ্বোধন করতে যে বিশ্ব প্রকৃতি সকল মানুষকে চোখ দিয়েছেন তার ক্রিয়াকলাপ দেখতে ও বুদ্ধি দিয়েছেন যাতে তার মর্মকথা সকলে বুঝতে পারেন ও নিজেদের কাজে লাগাতে পারে। তাহলে দেখো তিনি তাহলে চিঠিতে কি লিখলেন, যে তিনি বলতে চাইছেন যে তিনি দেখছেন যে যুবকেরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, কেউ দার্শনিক হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, তাদের একটা উপাধি হলেই হলো, তারপর তারা এমন কাজে অবতীর্ণ হচ্ছেন যে যার জন্য তারা একেবারেই অপটু, অথচ যারা সত্যিই উপযুক্ত সেই কাজের জন্য মানে তারা দৈনিক দুশ্চিন্তায় বা নানান মানে কাজের মধ্যে তারা এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে যে তারা জ্ঞানের চর্চায় করবার সুযোগ পায় না। ঠিক আছে, এরা মেধাবী কিন্তু তারা সাধু ভাষা বলতে অর্থাৎ ল্যাটিন এই সমস্ত ভাষা বোঝেই না। ঠিক আছে, কিন্তু তাই সারা জীবন তাদের মনে এরকম একটা ধারণা, বদ্ধমূল একটা ধারণা তৈরি হয়ে যায় যে প্রকাণ্ড বই এমন সব মহামূল্য যেগুলো জ্ঞানের ভাণ্ডার তা তাদের কাছে একেবারে সারা জীবন অবরুদ্ধই হয়ে থাকবে, তারা কোনোদিনই সেই জ্ঞানের মানে ভাণ্ডার খুলে কখনোই কিন্তু তারা দেখতে পারবে না। কিন্তু গ্যালিলিও বলছেন যে তিনি চান যে তাদের মধ্যে এই সত্য জ্ঞানের উদ্বোধন করতে যে বিশ্ব প্রকৃতি সকল মানুষকেই দুটো চোখ দিয়েছেন এবং এই চোখ দিয়েছেন সেই প্রকৃতির ক্রিয়াকলাপ দেখতে এবং প্রত্যেককেই বুদ্ধি দিয়েছেন যাতে সেই ক্রিয়াকলাপগুলো তারা নিজের বুদ্ধির দ্বারা তার মর্মকথা সকলে যাতে বুঝতে পারে এবং সেগুলোকে কাজে লাগাতে পারে। নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। চাঁদের পর্বতমালা, বৃহস্পতির উপগ্রহ সমূহ, সূর্য বিম্বে কলঙ্ক বিন্দু, শুক্র গ্রহের চন্দ্রের মতো ঔজ্জ্বল্য হ্রাস বৃদ্ধি, শনির বলয় ইত্যাদি আরও অনেক জিনিস। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে দূরবীন দিয়ে গ্যালিলিও কি আবিষ্কার করলেন, কি চাঁদের পর্বতমালা, বৃহস্পতির উপগ্রহ সমূহ, সূর্যবিম্বে যে কলঙ্ক বিন্দু রয়েছে সেগুলো, শুক্র গ্রহের চন্দ্রের মতো ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধি মানে কখনো উজ্জ্বলতা বাড়ে কখনো কমে সেটা, শনির বলয় রয়েছে মানে শনি গ্রহের একটি বলয় রয়েছে ইত্যাদি। যে কেউ দূরবীনের সাহায্যে এইভাবে নিজের চোখে গ্রহমণ্ডলের অনেক বৈশিষ্ট্য দেখতে পেলেন যার সত্যতা যে কেউ দূরবীনের সাহায্যে নিরূপণ, এইভাবে নিজের চোখে গ্রহমণ্ডলের অনেক বৈশিষ্ট্য দেখতে পেলেন যার সত্যতা
যে কেউ দূরবীনের সাহায্যে নিরূপণ করতে পারবে। মানে এটা যে সত্যি তিনি মানে দেখা যায় এবং এটা যে সত্যি রয়েছে সেটা যে কেউ দূরবীনে চোখ রাখলেই কিন্তু বুঝতে পারবেন। কোপার্নিকাসের মতবাদ তার কাছে অভ্রান্ত মনে হলো। যুক্তিবাদী গ্যালিলিও ভাবলেন এইসব কথা প্রকাশ করলে সকলকেই তার সপক্ষে আনতে পারবেন না, তাই সে বিষয়ে বইও লিখলেন তিনি। তা সত্ত্বেও সনাতনীরা কিন্তু তার বিরুদ্ধতা করতে লাগলেন। তাহলে দেখো, তিনি এটা জানেন যে তিনি যদি এই ধরনের কিছু তত্ত্ব আবিষ্কার করেন তাহলে সেটা সকলে কিন্তু তার এই তত্ত্বকে সমর্থন করবেন না, এবং সেই নিয়ে তিনি বইও লিখলেন। কিন্তু তা সত্ত্বেও সনাতনীরা কিন্তু তার এই মানে সনাতনীরা তার বিরুদ্ধতা করতে লাগলেন। আচ্ছা, আমরা এই পর্বটা এই অবধি পড়লাম। আমরা নেক্সট ভিডিওতে পরের অংশটা নিয়ে আলোচনা করব। আর মানে গ্যালিলিওর কর্মজীবন কিন্তু এখনো আমরা কর্মজীবনের মধ্যেই কিন্তু রয়েছি। ঠিক আছে, এই কর্মজীবনটা অনেক বড়, তোমাদের বলেছি আমি। তো পরবর্তী ভিডিওতে আমরা কর্মজীবনের পরবর্তী অংশটা আলোচনা করব।